নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 8টা মানেই দুয়ারে রিপোর্টার। এই 8টা থেকে 9টা 1 ঘন্টা খোলা আকাশের নিচ থেকেই বুলেটিন এবং বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরবো, তাদের সমস্যার কথা তুলে ধরবো, শুধুমাত্র এই রাজ্যের কথা নয়। দুয়ারে রিপোর্টার এই বুলেটিনে এবার শুরুতেই আমরা নজর রাখি ওপার বাংলায়। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন ছিল, কিন্তু আজও সেই আবেদন গ্রহণ হলো না। শর্ত সাপেক্ষে এই জামিনের আবেদন তবে কবে পিছিয়ে দেওয়া হলো আপনাদের জানিয়ে রাখবো। চট্টগ্রাম আদালতের বিচারক বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বারবার এই শুনানির আবেদন পিছিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে কি এটা ইচ্ছাকৃত হচ্ছে? দেখো, একেবারেই যেটা যদি ঘটনা পরম্পরা দেখা যায় তাহলে একেবারে যখন 25 তারিখ যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে 26 তারিখ যখন তার প্রথম জামিনের আবেদন করা হয়, সেই সময় তার জামিন নাকচ করা হয়েছিল এবং তারপরেও গতকালও এবং তারপরে আমরা দেখেছি তার হয়ে যে আইনজীবীরা লড়েছিলেন, সেই আইনজীবীকে একেবারে গণপিটুনিতে সেই আইনজীবীর মৃত্যু হয়েছে। তারপরে কোনো আইনজীবী যাতে তার হয়ে মামলা না লড়তে পারেন সেই রকম ফতোয়া জারি করা হয়েছিল। গতকালও যে আইনজীবী দাঁড়ানোর জন্য এসেছিলেন, তাকে বলা হয়েছিল যে হলফনামা জমা দিতে হবে, যে জামিনের জন্য যে হলফনামা জমা দিতে হবে সেটাও স্থানীয়ভাবে হতে হবে। এবং আজকে যে শর্তের কথা বিচারক বলেছেন সেটা হচ্ছে যে আইনজীবী ঢাকা থেকে আসলে হবে না, যদিও সেটা একই দেশের মধ্যে অন্য শহর থেকে এসে আইনজীবী লড়লে হবে না, তাকে একেবারে স্থানীয় আইনজীবী হতে হবে এবং তারপরেই তার জামিনের আবেদনের শুনানি হবে। ফলে কোথাও একটা গিয়ে বোঝাই যাচ্ছে। এবং যদি মামলার যদি পরম্পরা দেখা যায় যে যেভাবে তার বিরুদ্ধে প্রথমে দেশবিরোধী মামলা আনা হয়েছিল এবং তারপরে তার সেখানে যুক্ত করা হয়েছে খুনের মামলাও, সব মিলিয়ে যদি দেখা যায় যে তাহলে বোঝা যাবে এই ঘটনা পরম্পরা দেখলে যে কোথাও একটা গিয়ে গোটা বিষয়টাই যাতে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেল থেকে কোনোভাবেই জামিনে বেরোতে না পারেন, সেই কারণেই কিন্তু এই গোটা বিষয়টা চলছে। প্রিয়াঙ্কা, লয়ার না থাকার কারণে এইবারে উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো। আমাদের যে অভিযোগ ছিল সেটা হলো মানে আমার ফিজিক্যালি নয়, মানে বারবেলি অ্যাসল্ট করা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন তো? বারবেলি অ্যাসল্ট করা হয়েছে, এটা আমি বলেছি, আমার ফিজিক্যালি করা হয়নি। পরপর 3 বার বিজ্ঞ আদালত ওনার দরখাস্ত শুনানির জন্য আদালতের সুযোগ দিয়েছেন। আমি মনে করি উনি সুযোগটা নিতে পারেন নাই। উনি সুযোগটা নিতে পারলে ওনার সুবিধা হবে। আদালত ওনার পক্ষে ছিলেন, আদালত চাইছে যে ওনার একটা সুযোগ দেওয়ার জন্য। ফের যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। শুধু তাই নয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা বিএনপি নেতার। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। এখানেই শেষ নয়, ভারতকে আক্রমণ গণ অধিকার পরিষদের নেতার। ভারতীয়দের লাথি মেরে সরিয়ে দেওয়ার নিদান তার। একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান? এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিলোমিটার দূরত্ব। এই 45 কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই। যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে 400 কিলোমিটার যেতে হয়, 400 কিলোমিটার। আমি ভারতের কাছে 45 কিলোমিটার পাইলাম না, কিন্তু 400 কিলোমিটার ঘুরে যাচ্ছি, কিন্তু ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য আমি 400 কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন? তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের আজ স্মরণ করা হলো। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে সেখানে তাদের স্মৃতিসৌধে মালা দিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। ৭১-এর 12ই ডিসেম্বর হিলির মাঠে শহীদদের সৎকার, সেনার উদ্যোগে ৪৬৮ জন শহীদকে স্মরণ, স্মৃতিসৌধে মালা অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা 2022 সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে। দেখুন, যেমনটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, 13ই অক্টোবর সেখানে ফরাক্কায় বেড়াতে গিয়ে প্রথমে নিখোঁজ হয়ে যায় শিশু কন্যা। 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেফতার এবং 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রণব রয়েছে সরাসরি। প্রণব, আজ আদালত কি বলল এবং 61 দিনের মাথায় এই 2 জনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দেখুন, নাবালিকাকে খুন এবং ধর্ষণ করার অভিযোগে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। মাত্র 61 দিনের মাথায় কিন্তু এই কাজ সম্পন্ন হয় এবং আগামীকাল তার শাস্তি ঘোষণা হবে। এবং সরকারি আইনজীবী, যিনি বিশেষ আইনজীবী হিসাবে রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি আশা করেছেন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে। এবং স্বাভাবিকভাবে নাবালিকার পরিবারের লোকেরাও কিন্তু এই ঘটনায় খুশি। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনায় যে 2 জন অভিযুক্ত, তাদেরকে কিন্তু তারা যে সিগারেট এবং তোমার খুন এবং ধর্ষণ এবং খুনের পর তারা একটি কলতলাতে বসে 2 জনে সিগারেট খেয়েছিল এবং সেই সিগারেটের মধ্যে পরীক্ষা করার পর তার যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্টে কিন্তু মিলে যায় এই 2 অভিযুক্তের। এবং তার ফলে যখন ঘটনা ঘটেছিল তারা যে উপস্থিত ছিল সেই উপস্থিত কিন্তু ধরা পড়ে। এবং সবচেয়ে ব্যাপার, যখন রিকনস্ট্রাকশন করে তার তখন যে ড্রোন করে তার পুরো ম্যাপ হিসাবে কিন্তু সেই পরীক্ষা কিন্তু তদন্তে দেয়া হয়। এবং সর্বপ্রথম এবং 4 জন এই মানে সাক্ষী হিসাবে দিয়েছিলেন, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা, প্রতিবেশী মহিলা এবং একটি নাবালিকা, ওই যে নাবালিকা তারই বন্ধু। এবং তারাই এই দীনবন্ধু যে হালদার এবং শুভজিৎ হালদার, তাদের 2 জনকে কিন্তু ধরতে, গ্রেপ্তার করতে সাহায্য করে। এবং এই নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনার পর কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় হয়ে গেছিল। কিন্তু 61 দিনের মাথায় তারা যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে এবং আগামী দিনও যে সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশাবাদী, সেই কারণে কিন্তু ফরাক্কার যে রেল কলোনি তাদের কিন্তু মোটামুটি ভাবে আশ্বস্ত যে শাস্তি উপযুক্ত শাস্তি। প্রণব, আগামীকাল সাজা ঘোষণা করবে জঙ্গিপুর মহকুমা আদালত। অনেক ধন্যবাদ। এদিকে ড্রোন ম্যাপিং ব্যবহার প্রযুক্তি করে এই প্রযুক্তি ব্যবহারের সাফল্য। রাজ্যে প্রথম ফরাক্কায় শিশুকে নির্যাতন খুনে তদন্তে ব্যবহার করা হয়, যাতে বড়সড় সাফল্য কিন্তু পুলিশের। ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতেই সাফল্য মিলল পুলিশের। খানাকুলের একটা ঘটনার কথা আপনাদের বলি। সেখানে আবার চাকরির টোপ দিয়ে জমি দখল। হ্যাঁ, তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ। চাকরি দেওয়া হবে আর এই টোপ দিয়ে তার জমি দখল পর্যন্ত করে নিচ্ছে তৃণমূল নেতা। এমনই চাঞ্চল্যকর ঘটনা খানাকুলে। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে, আরো ডিটেল আপনাদের জানাবে। শুভদীপ, তৃণমূল নেতার এহেন অভিযোগ সামনে এসে যা চাঞ্চল্যকর রীতিমতো, কিন্তু তৃণমূল নেতা এই অভিযোগ সামনে আসার পর তার প্রথম কি প্রতিক্রিয়া? তিনি কি আদৌ এই চাকরির টোপ দিয়ে জমি দখল করে গেছেন? একেবারেই দেখো যে তিনি পরিষ্কার যে অভিযোগকারী খানাকুল পোল 1 নম্বর পঞ্চায়েতের সুলুটের বাসিন্দা সারাফত আলী, তার স্পষ্ট অভিযোগ যে তাকে পিএইচই দপ্তরে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কারণেই তার ভিটের সামনে 3 শতক জায়গা পিএইচিকে সরাসরি দান করার জন্য বলেছিলেন ওই পঞ্চায়েতেরই সদস্য তৃণমূল নেতা রাকিবুল ইসলাম।
যদিও সাধারণ একজন চাষি, তিনি তো চাইবেন যে সরকারি একটা চাকরি পেতে, সেই কারণেই তিনি রাজি হয়ে যান এবং তাকে ভুল বুঝিয়ে নিজের নামে, রাকিবুল ইসলাম তার নিজের নামে ওই জায়গা লিখে নেন বলে তার অভিযোগ। এবং এ বিষয়ে ওই তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি টাকার বিনিময়ে ওই জমি কিনে নিয়েছেন। যদিও তাকে প্রশ্ন করা হয় তিনি ভিটের সামনের জায়গা কি কারণে কিনতে গেলেন, তিনি দাবি করেন যে পিএইচই প্রকল্পের জন্যই তিনি না বলেই ওই জমি কিনেছেন। মানে তিনি আগে থেকেই ভেবেছিলেন ওই জায়গায় তিনি পিএইচই প্রকল্পের জন্য জমি দেবেন। এবার আমাকে বলে যে এই জায়গায় সই করো, আমি সই করে দিয়েছি। আর কোনো জিজ্ঞেস পড়া করেনি কি হবে না হবে, সেটা বলেনি, যে তোমার চাকরি তো তোমার হয়ে গেছে, তোমাকে আর টেনশন করতে হবে না। এই বলেই জায়গাটাকে নিয়ে এখন বলছে চাকরিও দেবেনি, কিচ্ছু দেবেনি, হুমকি দেখাচ্ছে। যদি বললে পারে লোক, তার ভাই পুলিশ আছে, সে কি করবে। আমি যে সরকারকে দান করছি, রাকিবুলের নামটা আসবে কেন এখানে? তারপরে ও আমাকে তাড়াহুড়ো দিয়ে বলে তোমার কিছু বলবে না, চুপচাপ থাকো, কাউকে কিছু বলা চলবে না, তোমাকে যা দিবার দেবো বলেছি তো, তুমি চিল্লাবে না বলে আমাকে যখনই বলতে পার ভাই পুলিশ, সেইভাবে ধমকানি আমাদেরকে দেখায়। আমরা ভয়ে কাউকে জানাইনি কোনো কথা। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন। উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটা। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচই একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষ, একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। এবং ওই যে সাধারণ মানুষ, সেও যেন ন্যায় বিচার পায়। বসিরহাটের একটা ছবি দেখাই আপনাদের, সেখানে আবার অবাক বেনিয়ম। কেন বলছি? বসিরহাটে সরকারি শৌচালয় দখল করে 7 বছর ধরে পরিপাটি সংসার পেতেছে। হ্যাঁ, সরকারি শৌচালয় জবরদখল করে এই সংসার চলছে। 7 বছর ধরে সেখানেই বসবাস করছে পরিবার। কিন্তু কেন, এ বিষয়ে আরো ডিটেল জানাবো আপনাদের। জিয়াউল রয়েছে সরাসরি। জিয়াউল, সরকারি শৌচালয় দখল করে এরকম 7 বছর ধরে কিভাবে চলতে পারে বসবাস এবং পরিপাটিভাবে সংসার চালাচ্ছে? প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, একটা কথাই আছে, গায়ের জোরে অনেক কিছু সম্ভব। ফলে সেটাই হচ্ছে বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের একেবারে ডন্ডিরহাট বাজার এলাকায়। সেখানে একটি শৌচালয় সরকারি টাকায় খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে একটি শৌচালয় করা হয়েছিল। অর্থাৎ ডন্ডিরহাট বাজার এলাকায় হাজার হাজার মানুষের যাতায়াত, ফলে তাদের কথা মাথায় রেখেই সরকারিভাবে একটি শৌচালয় করা হয়েছিল। কিন্তু সেই শৌচালয় প্রায় 7 বছর 8 বছর আগে তৈরি হলেও পুরোটাই একটি সাবির মোল্লা বলে একজন ব্যক্তির, তার সেই শৌচালয় দখল করে তিনি একেবারে পরিবার নিয়ে সংসার করছেন সেই শৌচালয়ের মধ্যে। ফলে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ফলে বারংবার প্রশাসনও যে চেষ্টা করেনি তা কিন্তু নয়, চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হচ্ছে। তার কারণ প্রায় 30 বছর ধরে সেই জমিটাই ব্যবহার করছেন। অর্থাৎ টাকি রোডের ধারে পিডব্লিউডির জায়গা, সেটা 30 বছর ধরে সাব্বির মোল্লা তিনি ব্যবহার করছিলেন, তার দখলে রেখেছিলেন। হঠাৎ বাজার কমিটি তাকে বলা হয় যে এই জমিতে জায়গাটি ছেড়ে দিলে তাকে দুতলার উপরে ঘর করে দেওয়া হবে, দুতলা করে দেওয়া হবে, নিচের তলায় বাথরুম করা, শৌচালয় করা হবে। কিন্তু সেটা তারপরে তাকে উচ্ছেদ করার পরেই সেখানে শৌচালয় করা হয়, কিন্তু তাকে আর কোনো ঘর দেওয়া হয়নি। ফলে তিনি বাধ্য হয়ে সেই শৌচালয় দখল করেছেন। এখন প্রশাসনের ইতিমধ্যে আজকে থানায় অভিযোগও দায়ের হয়েছেন। অবিলম্বে এই সাবির মোল্লাকে শৌচালয় পদক্ষেপ নেয় ইতিমধ্যে এই বিডিওকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে জেলা শাসক, সেদিকে অবশ্যই নজর থাকুক। জিয়াউল, আমাদের আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছি। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি। 7 বছর লকডাউনের সময় এটা বাথরুম করার জন্য করেছিল। এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, ওটা সরকারি জায়গায় ও দখল করে দিয়েছে। বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, একটাই সরকারি ভাবে তৈরি হয়েছে। ডন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে
বাথরুমটা পিডব্লিউ সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারে সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। ফের আবাসে বেনিয়ম, এবার বাদুড়িয়ার গাজীপাড়ায় সদ্য বাড়ি তৈরি হয়েছে, আর সেই ঘরেরই একাংশ ধসে গিয়ে জখম হলো দুজন। হ্যাঁ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঘর তৈরি করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই অভিযুক্তকে ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। শুধু কি তাই? একেবারেই নয়। যে অভিযোগগুলো সামনে আসছে আরো ডিটেল আপনাদের জানাবো। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ঠিক কি অভিযোগ ওই কাউন্সিলর স্বামীর বিরুদ্ধে? সত্যি তো যেখানে সদ্য ঘর তৈরি হয়েছে সেই ঘর ভেঙে গেলই বা কিভাবে? দেখো প্রিয়াঙ্কা, এখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এই যে বাদুড়িয়ার যে 6 নম্বর ওয়ার্ড, এই 6 নম্বর ওয়ার্ডের যে গাজীপাড়া, সেখানে গত 3 মাস আগে তৈরি হয়েছে আবাসের বাড়ি। সেই আবাসের বাড়ির একাংশ ভেঙে জখম হলো দুজন, এবং তাদেরকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে 3 ঘন্টা অবজারভেশনের চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং এলাকায় এই ঘটনার পরে কিন্তু এলাকায় রীতিমতো উত্তেজনা তৈরি হয়, এবং সে এই যে 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর জাহানারা বিবি, তার স্বামী আবেদ আলীর বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ যে আবেদ আলী সে যত উপভোক্তা আছে, যাদের নামে আবাসের তালিকায় নাম এসেছে, যাদের টাকা এসেছে, তাদের সবার ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের বই, পাসবই, চেক বই এবং এটিএম কার্ড পর্যন্ত তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং তাদের কাছ থেকে সই করিয়ে সেই টাকা তুলে তিনি নিজেই মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন, এবং একদম নিম্নমানের কাজ হয়েছে বলেই কিন্তু এলাকার মানুষের অভিযোগ। এবং যে কারণে এই বাড়ি ভেঙে পড়েছে বলেই কি বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে কিন্তু এলাকার মানুষের ক্ষোভ। এবং এই ঘটনার পরে যখনই সেখানে এই আবেদ আলী যায়, তাকে ঘিরে কিন্তু রীতিমতো এলাকার মানুষ বিক্ষোভ দেখায়, এবং এমনটাই বলে যে এই বাড়ি ভেঙে নিয়ে আপনি চলে যান, এই বাড়ি আমাদের দরকার নেই, আমাদের এই বাড়িতে যদি আমরা বসবাস করি, 3 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে এই বাড়ি 5 বছর পরে ভেঙে চলে আমরা মারা পড়বো, চাপা পড়ে মারা পড়বো। এমনটা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তার এই আবেদ আলীর বিরুদ্ধে। পরিস্থিতি খুব স্বাভাবিক, একটা আতঙ্ক তৈরি হয়েছে। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয় ওই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। ঘর নিতে গেলে 25,000 টাকা দিতে হয়, ওই ইচ্ছা মতন ঘর করে দেবে, ব্যাংকের বই ওর কাছে দিতে হবে। এবার ঘর যাই পর্যন্ত করেছে, কোনো মালমাত্রা ভালো পায়নি। যেগুলো বলেছি সে কোনো কথাই কান দেয়নি গো, বলতে যা হচ্ছে সেইভাবে নে, আর যদি না পছন্দ হয় তোরা কিনে লাগা গে যা। ঘরে ছাদ ঢালাইয়ের সময় একদম ধুলো বালি দিয়েছে, আমার যা আসবে তাই নিতে হবে, এই কথা বলে দিলে। ও টাকা নিজেই সব নিয়ে রেখেছে, ব্যাংকের বইটই, যার ঘর তার হাতে ও টাকা দেয় না, তার কোনো করে না, ও কিছু শোনে না। ঘর ভালো না, ইটও ভালো না, ও সে নিচের ভিতও খারাপ, ভিতও নেই, বালি সিমেন্ট তো সব খারাপ, রড তো দিচ্ছে না, দিচ্ছে তো তার সবে 1 পা দিয়েছে, আর ওই ভেঙে পড়ে গেছে। ঘর দেওয়ার আগে বলেছে 25,000 টাকা করে দিতে হবে, 25,000 টাকা দিয়ে দিছি। যেই ঘরে স্যাংশন করেছে, ঘরের টাকা আসবে, ও তার আগে বাড়ি এসে কাগজপত্র সব নিয়ে নিয়েছে, ব্যাংকের বইটাই আমার কাছে কিচ্ছু নেই, সব ওই নিম্নমানের কাজ মানে খুব বাজে মিথ্যা কথা বলছে। নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কোনো কাজ হয় না, ওটা একটা সামসেট কিভাবে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে, সেটা আমি গিয়ে তদন্ত করে দেখবো। যদি নিম্নমানের কাজ হয় আমি সেই মিস্ত্রিদের বড় ব্যবস্থা নেবো। আমার কোনো কেউ বিক্ষোভ দেখায়নি, আমার তারা সহজে গ্রহণ করেছে। আপনি ব্যাংকের পাসবই বা সমস্ত নথি নিয়ে রেখেছেন? ব্যাংকের পাসবই রাখবো কেন, চেক বইটা রাখি, ব্যাংকের পাসবই তাদের কাছে। বৈধ কি করে বলবো বৈধ না বৈধ, তা না দিলে আমরা কাল ঘরটা তৈরি করবো কি করে, টাকা না তুলে দিলে। বিয়ে করতে চাই আবাসের ঘর, বিডিওর কাছে আবেদনও করছেন 60ঊর্ধ্ব এক বৃদ্ধ। হ্যাঁ, ঘটনাটা মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আজব দাবি তার, স্ত্রীর মৃত্যুর পর ফের বিয়ের ভাবনা করেছে। ঘর নেই বলে, অর্থাৎ পাকা বাড়ি নেই বলেই বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, পাত্রী খুঁজে পাচ্ছেন না। তাই দ্বিতীয়বার এই 60ঊর্ধ্ব বৃদ্ধ বিয়ে করার জন্য আবাসের ঘর চাই, আর এই আবেদন করলেন বিডিওর কাছে। প্রণব রয়েছে, আরো ডিটেল জানাবে আমাকে। প্রণব, এ তো একেবারে আজব দাবি। বিয়ে করতে গিয়ে বিয়ে করতে চায় এবং তার জন্য চাই আবাসের ঘর, বিডিও কি বলছেন? দেখো, মাত্র 4 মাস আগেই তার স্ত্রী বিয়োগ হয়েছে, মারা গিয়েছেন, এবং তারপরে কিন্তু তার বিয়ে করার প্রয়োজন, এবং বিয়ে করার জন্য তার যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু পাত্রী জুটছে না। এবং যারা ঘটক আসছে তারা কিন্তু বলছে তোমার যদি একটি পাকা ঘর থাকতো তাহলে কিন্তু তুমি মেয়ে পেতে বা বিয়ে হতো।
সেই কারণে সে বাধ্য হয়ে কি সে দিনমজুর, তার একটা নতুন ঘর করার সামর্থ্য নেই। সেই কারণে যে ব্লক বেলডাঙ্গা 1-এর যে ব্লক আধিকারিক রয়েছেন তার কাছে গিয়ে সোজা উপস্থিত এবং সোজা বিডিওর কাছে গিয়ে বলছেন একটা ঘর দিন। শুধু ঘরটা কেন দেবেন না, বিয়ে আমি করব, অর্থাৎ 60 বছর বয়সে তার বিয়ে করার খুব প্রয়োজন, অর্থাৎ ঘরের দরকার। একটুখানি অবাক হয়ে গিয়েছিলেন বিডিও সাহেবও, কিন্তু সমস্ত কিছু শুনে তখন বলেছেন যে আবেদন করুন, তারপর দেখা হবে। এবং এই ধরনের যে দাবি আসতে পারে সেটা হয়তো তিনিও বুঝতে পারেননি এবং তিনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর তোমার কাজী সাহেব যে বাড়িতে, সেই বাড়ি হচ্ছে একবারে তোমার পাটকাঠি দেয়া ঘর এবং তার 3 ছেলেমেয়ে রয়েছে এবং নাতি নাতনিরাও রয়েছে। তারা আলাদা আলাদা বাড়িতে থাকে, কিন্তু তার ঘরটি সত্যিকারে খুবই অবস্থা খারাপ। কিন্তু সেই ঘরে তিনি তার দাবি যে বিয়ে করার ঠিকই প্রণব, কিন্তু আবেদন করলে খতিয়ে দেখার আশ্বাস দেন হতচকিত হয়ে বিডিও। বেশ, এই অবস্থা, আমার পাটকাঠি চালা কুড়ে ঘর, আমার স্ত্রী মারা গেছে, তো আমাকে বিয়ে করতে হবে। আমার এই যে ঘর, এই দিকে আমার থেকে বিয়ে করছে না, কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না, এই আমার সমস্যা। স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে, এই কথাই বলেছেন। আমি আবেদন করেছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ঘর যদি পান তাহলে আপনার বিয়ে করা সম্ভব এখন? হ্যাঁ হ্যাঁ স্যার। লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তো এই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে যাননি, উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব। স্কুলে যেতে নদী পথ, আর এই নদী পথেই ভরসা করে স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদের। অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই চিন্তায় থাকেন। বাঁকুড়ার এই পরিস্থিতি, দিনভর অভিভাবকরা চিন্তায় থাকেন। তারা দাবি করেন সেখানে পাকা সেতু করে দেওয়া হোক, কারণ বর্ষায় নদীতে এতটাই জল থাকে স্কুলে যেতে পারেন না পড়ুয়ারা। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, খুব ন্যায্য দাবি সেখানকার স্থানীয়দের, পড়ুয়ারা স্কুলে যাবে নদী পথ পেরিয়ে। কতদিন ধরে এই পরিস্থিতি, কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না? দেখো, লায়কপাড়া যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে পরে শিমলাপালের অপর প্রান্তে যে শিলাবতী নদীর প্রান্ত রয়েছে, সেখানে সাউডি, আকড়ো, লায়ক, এরা বিভিন্ন অনুষ্ঠান এবং সেই ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই এই নদী পেরিয়ে যাতায়াত করে, কারণ যে ঘুরপথ রয়েছে সেটা 15 কিলোমিটার দূরে শিমলাপাল হয়ে ঘুরে তাদেরকে লায়কপাড়া যেতে হবে। সেই কারণে তারা এই 1 কিলোমিটার রাস্তা সেটা কিন্তু পছন্দ করেন। এবং এই অবস্থা শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের হয়েছে এমনটা নয়, এদের অভিভাবক যারা, তাদেরও কিন্তু একই অবস্থা হয়েছে। তার মানে তুমি বুঝতেই পারছো কতদিন ধরে এই দুরবস্থা। এই ছাত্রছাত্রীদের লায়কপাড়া যেতে হলে তাদেরকে যেতে হবে নদীর দিয়ে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সারা বছর হাটুইল থাকে, শিলাবতী নদীতে পেরিয়ে যায় ছাত্রছাত্রীরা, প্রাণের ঝুঁকি থাকে না। কিন্তু বর্ষার সময় তখন কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। নাচের 15 কিলোমিটার ঘুরপথ, সেখানে গাটের টাকা খরচা করতে হয়। সেই কারণে অনেকেই বেছে নেন এই পথ, কিন্তু এই পথে না রয়েছে ব্রিজ, না রয়েছে নৌকো। তাই অভিভাবকরা চাইছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষক চাইছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও চাইছেন অন্তত একটা ব্রিজ হোক এই রাস্তায়, তাহলে এই সব ছাত্রছাত্রী যারা আকড়ো, শাওড়ি থেকে, পুইপাল থেকে যাচ্ছেন তাদের কিন্তু সুবিধা হবে। প্রিয়াঙ্কা। বেশ, আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে এখন প্রচুর কুকুরের উৎপাত। ভয় লাগে, তো কি করবো, পড়াশোনা করতে। যতদিন বর্ষা আছে মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, তখনই বন্ধ হয়। পরীক্ষা হইলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে। নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয়, তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচিতে সেখানে জলের কষ্ট, প্রায় 5000 বাসিন্দা জলের কষ্টে ভোগেন। হ্যাঁ, এই পরিস্থিতি ভুটানের ঝর্ণার জলেই ভরসা করতে হয় জলপাইগুড়ির চামুরচির 5000 বাসিন্দাকে। কিন্তু কেন এই পরিস্থিতি, কেন রিজার্ভার তৈরি হলো না,
বা হলেও তার কাজ কি আদৌ করছে না? কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? আরো ডিটেল জানাবে রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ৫,০০০ বাসিন্দা জলের কষ্টে ভুগছেন, তারা পানীয় জল পাচ্ছেন না, সেখানে ভুটানের ঝর্ণার জলের উপর ভরসা করে থাকতে হচ্ছে। কেন এই পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, জলপাইগুড়ি জেলার বানহাট ব্লকের অন্তর্গত ভুটান সীমান্ত লাগোয়া যে চামচি এলাকা রয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে সেরা লাইন, ডিপো লাইন, এমনকি চেকপোস্ট এলাকা। এই এলাকায় প্রায় ৫,০০০ মানুষ কিন্তু দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছে এবং কারিগরি দপ্তর তরফে কিন্তু সেখানে একটি রিজার্ভারের কাজ শুরু হয়েছিল প্রায় ৩ বছর আগে, যা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। মাঝপথে ঠিকাদারি সংস্থা পালিয়ে গিয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি এবং যার ফলে এলাকার মানুষকে ভরসা করতে হয় পানীয় জলের জন্য ভুটানে ঝোড়ার থেকে যে জল পাইপে করে আসে সেই জলের উপরে। শুধুমাত্র যে সেই এলাকার বাসিন্দাদের এমনটা নয়, সেখানে যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানকার বিএসএফদেরকেও কিন্তু সেই জলের উপরে নির্ভর করতে হয় বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, যার ফলে কিন্তু তারা সমস্যায় পড়েছে পানীয় জলের এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের কথা শোনা হয়েছে এবং অতি শীঘ্রই সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে অতি শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে যখন এই রিজার্ভার কাজ শেষ হয়ে যাবে। বেশ বেশ। আর এবার ঝাড়গ্রামের ছবিটা দেখায়, সেখানে আবার ৭ একর জমি নিয়ে ইকো পার্ক তৈরি করা হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, যার জন্য এই পার্কের এই বেহাল দশা। ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন। শুধু তাই নয়, সেখানে সন্ধে নামলেই দুষ্কৃতীদের নেশার আসর বসে। রাজু রয়েছে, আরো ডিটেল জানাবে। রাজু, কেন এই পরিস্থিতি? এই যে রক্ষণাবেক্ষণের অভাবে যে ৭ একর জমি নিয়ে তৈরি হলো ইকো পার্ক, এরকম বেহাল দশা কেন? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখি যে পার্কটি গড়ে উঠেছিল ৭ একর জায়গার উপর। সেখানে মূলত মাছ চাষ হবে এবং শরীরচর্চার জন্য মানুষের বিভিন্ন রকমের সরঞ্জাম থাকবে এবং পার্কটাকে সজ্জিতভাবে সাজানো হবে। বিভিন্ন রকম গাছ গাছালি থেকে শুরু করে নানান প্রজাতির প্রজাপতিকে এখানে নিয়ে আসা হবে এবং সেখানে প্রজাপতির একটা প্রজন্মন থাকবে, যেখানে বিভিন্ন ধরনের প্রজাপতি মানুষ দেখতে পারবে। সেই আকর্ষণ গড়ে তোলার জন্যই এই পার্কটি গড়ে উঠেছিল। কিন্তু সেই কাজটি শুরু হয়েছিল এবং পার্কের চারিপাশে দেওয়াল দেওয়া হয়েছিল, পাঁচিল হয়েছে, বিভিন্ন গাছগাছালি লাগানো হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকমের ভাবে সাজানো হয়েছিল। কিন্তু পরিচর্যা করা হচ্ছিল, একটি সেখানে গার্ডকে রাখা হয়েছিল। হঠাৎ করে সেই গার্ড উধাও হয়ে যায় এবং যে ঠিকাদার সংস্থা কাজ করছিল তারা হঠাৎ কাজ বন্ধ করে দেন। কেন কাজ বন্ধ করে দেন তা নিয়ে যেমন একটা প্রশ্ন রয়েছে। মানুষের বক্তব্য, যে ঠিকাদার সংস্থাকে কাজ করতে দেওয়া হয়েছিল সেই ঠিকাদার সংস্থা হয়তো বা কাজটা অর্ধেক ফেলে পালিয়ে গেছে বা এখান থেকে টাকা নয়-ছয় হয়েছে, এমনটাই অভিযোগ হচ্ছে। কারণ প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই পার্কটিকে গড়ে তোলার জন্য। আর সেক্ষেত্রে এখন সেই পার্কটির দুর্দশা হয়েছে। বিভিন্ন জায়গায় আগাছা জন্মেছে, বড় বড় গাছ, সেখান থেকে দেখাই যাচ্ছে যে ভিতরে পরিকল্পনার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডিএফও। বেশ, অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলার খবরের যে কি খবর আপনাদের জানাই, আলিপুরদুয়ারে সেখানে রেশন ডিলারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে। দুয়ারে রেশনে ইট, পাথর, বালি রেপে স্লিপ দেওয়া হচ্ছে। এই খবর নিউজ 18 বাংলা দেখায়। আলিপুরদুয়ারে গত রবিবার এই ঘটনার কথা আমরা তুলে ধরি। আর এই খবর সম্প্রচারিত হওয়ার পর তৎপর প্রশাসন। শুধু তাই নয়, তৎপরই নয়, রেশন ডিলারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। শাস্তির কোপে পড়লেন রেশন ডিলার। আরো ডিটেল আপনাদের জানাবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, নিউজ 18 বাংলার খবরের যে তৎপর প্রশাসন, শাস্তির কোপে পড়তে হলো রেশন ডিলারকে। কি বলছেন যারা এসেছিলেন গ্রাহকরা, যারা এই অভিযোগ সামনে এনেছিলেন, তারা কতটা খুশি? দেখো প্রিয়াঙ্কা, যারা এই অভিযোগ সামনে এনেছিলেন তারা কিন্তু যার পর নয় খুশি। তার কারণ হচ্ছে দুয়ারে রেশন যে প্রকল্প রাজ্য সরকারের, সেই প্রকল্পে একেবারে দুয়ারে রেশন পাওয়ার কথা। কিন্তু এই যে ডিলারের খবর আমরা দেখিয়েছিলাম, এই ডিলার কিন্তু দুয়ারে গিয়েছিলেন ঠিকই, দুয়ারে গিয়ে ইট, বালি, পাথর এগুলো সব ওজন করে রেশন সামগ্রী স্লিপ দিচ্ছিলেন এবং সেই স্লিপ নিয়ে গিয়ে আবার দোকানে যেতে হতো গ্রাহকদের, দোকানে গিয়ে রেশন সামগ্রী আনতে হতো।
এই খবর দেখানোর পরেই কিন্তু তৎপর হয় প্রশাসন এবং সে রেশন ডিলার, সেই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়। শুধু তাই নয়, ওই রেশন ডিলারের অধীনে যত গ্রাহক রয়েছে তাদেরকে অন্য একটি রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং যে রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে সেই রেশন দোকানের থেকে এখন এই গ্রাহকরা দুয়ারে কিন্তু তারা তাদের রেশন সামগ্রী পাবেন। সেই কারণে এই গ্রাহকরা কিন্তু যার পড়নায় খুশি। প্রিয়াঙ্কা নিয়েছি, অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে যারা ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেন্সটে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী অনেক রকমের পানিশমেন্টের প্রভিশন আছে, সেগুলো যা যা আছে সেটা কিছুদিন সময় লাগে, তার মধ্যে প্রসিডিং হতে থাকবে। বলছি স্যার, এই ডিলার ফাংশন করবে না। দেখুন, ট্যাবের টাকা গায়েব হয়েছে, আর এই ট্যাবের টাকা গায়েবে এবার বাড়তি সতর্ক রাজ্য। ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা তারা নিয়েছে। অর্থ সাহায্য প্রকল্পের প্রতারণা রুখতেই নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিষয়ে ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ট্যাবের টাকা যেভাবে গায়েব হয়েছে এই ঘটনার পর বাড়তি সতর্ক রাজ্য সরকার, বেশ কিছু পদক্ষেপের কথা তারা বলছেন। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কতটা তৎপর? দেখো, ট্যাবের টাকা গায়েবের পর রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে, যে প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়, সেই প্রকল্পগুলির টাকা কিভাবে পৌঁছাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে তার জন্য রাজ্যের অর্থ দপ্তর 16 দফা নির্দেশিকা জারি করেছে। এবং সেখানে প্রথমতই বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তারা অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যাচাই করবে উপভোক্তাদের। তার সঙ্গে বলা হয়েছে যে উপভোক্তাদের কত টাকা বরাদ্দ করা হয়েছে, তারা কখন টাকা পেল, কত টাকা পেল, তার অ্যালার্ট করার জন্য SMS পরিষেবা চালু করতে হবে। SMS পরিষেবার মাধ্যমে তাদেরকে অ্যালার্ট করা হবে। তার সঙ্গে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট এই রাজ্যেই থাকতে হবে, অর্থাৎ রাজ্যের কোনো শাখায় থাকতে হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, অন্য রাজ্যে থাকলে চলবে না। এই সংক্রান্ত মোট 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা বলা হয়েছে বিভিন্ন দপ্তরকে মেনে তবেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। ট্যাবের টাকা যে গায়েবের ঘটনা ঘটেছিল, অর্থাৎ এক অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় এবং তুমি জানো রাজ্য পুলিশ একাধিক গ্রেফতার করেছে। কিন্তু যেহেতু রাজ্য সরকারের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালিত হয়, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, রয়েছে অর্থাৎ অর্থ সাহায্য প্রকল্পে প্রতারণা রুখতে এই তৎপরতা। আচ্ছা, একটু ভাঙড়ের দিকে আবার নজর রাখা যাক। সেখানে আবার ঘর দখলে অফিসের বাইরে আরাবুল ইসলাম। হ্যাঁ, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি আরাবুল, কিন্তু তার ঘর দখল, আর যার জন্য অফিসের বাইরেই আরাবুল, টেবিল চেয়ার নিয়ে বাইরেই অফিস। ঠিক কি অভিযোগ, কেন ঘর দখল, আর এই ঘর দখলের অভিযোগই বা কার বিরুদ্ধে? ডিটেল জানাবো, কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, আরাবুল ইসলাম তিনি এখন অফিস করছেন একেবারে খোলা আকাশের নিচেই বলা যেতে পারে, টেবিল চেয়ার নিয়ে বাইরে অফিস করছেন, কিন্তু ঘর দখলের অভিযোগটা কার বিরুদ্ধে, তিনিই বা কি বলছেন, তার কি প্রতিক্রিয়া? এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে। আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, ঘর দখলের অভিযোগটা যার বিরুদ্ধে, তার কি প্রতিক্রিয়া, কেন টেবিল চেয়ার নিয়ে বাইরে অফিস করতে হচ্ছে আরাবুল ইসলামকে? একেবারেই আজকে কিন্তু ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির যে সমস্ত সাধারণ পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে শুরু করে যারা ওই পঞ্চায়েত সমিতি এলাকায় যারা গিয়েছে তারা একটা ভিন্ন ছবি দেখেছে। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, যার ভয়ে এক সময় এলাকার সাধারণ মানুষজন কার্যত বাগে গরুতে এক ঘাটে জল খেত, সেই আরাবুল ইসলাম কিনা পঞ্চায়েত সমিতির বাইরে চেয়ার টেবিল পেতে পঞ্চায়েত সমিতির দপ্তর সামলাচ্ছে। এই ছবি একেবারেই ভিন্ন ধর্মী, কারণ আরাবুল ইসলাম অ্যারেস্ট হওয়ার পর থেকে
থেকেই তিনি দীর্ঘদিন কিন্তু জেলবন্দি ছিল এবং তার পর যখন ছাড়া পায় কোর্টের নির্দেশে তিনি যখন আসেন এই পঞ্চায়েত সমিতি, তাকে কিন্তু তার যে ঘর ছিল বিগত 10 বছর ধরে তিনি এই পঞ্চায়েত সমিতির ঘর থেকেই কিন্তু পঞ্চায়েত সমিতির দায়িত্বভার সামলেছে। সেই ঘর দখল নিয়েছে শওকাত অনুগামী অর্থাৎ খায়রুল ইসলাম। সে কিন্তু দাবি করছে যে আরাবুল ইসলামের জন্য পঞ্চায়েত সমিতির সবাই মিলে একটি ঘর বরাদ্দ। বেশ, অনেক ধন্যবাদ। কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ায় রাস্তা মঙ্গলবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীঘা থেকে ফিরেই এই নামকরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা, এই বিষয়ে ডিটেল জানাবো। রয়েছে আমার সঙ্গে দেবাশিস। মঙ্গলবারই আমরা দেখলাম যে এই নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবং দীঘা থেকে ফিরেই নাম বদলের যে অনুষ্ঠান, নামকরণের যে অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো একেবারে দেখো ড্রেনেজ ক্যানেল রোড হাওড়ার একটা গুরুত্বপূর্ণ রোড, সেই রোড কিন্তু প্রায় 2.5 কিলোমিটার। আর যে রাস্তাটা শুরু হচ্ছে একেবারে একেবারে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোড মূলত খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা হচ্ছে হাওড়ায়। সেই গুরুত্বপূর্ণ রোড হচ্ছে যেখান থেকে শুরু হয়, অর্থাৎ টিকিয়াপাড়া বাস স্ট্যান্ড অর্থাৎ চ্যাটার্জি পাড়া। আর এই টিকিয়াপাড়ার বাসিন্দাই ছিলেন কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না। তার নামকরণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার আমরা জানি তিনি ঘোষণা করেছিলেন, জেলা শাসককে বলেছিলেন এই গোটা রাস্তাটার নাম করতে হবে শৈলেন মান্নার নামে। আর তিনি বলা মাত্রই কিন্তু মাত্র 48 ঘন্টার মধ্যে সেই নাম পরিবর্তন হলো এবং নামকরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত ছিলেন। এই পুরো রাস্তাটা জুড়ে একটা প্ল্যান করা হয়েছে শৈলেন মান্নার স্মরণে। এখানে সেলফ হেল্প গ্রুপের এরা বসেছেন আনন্দধারা, সুপার বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলো আছে। এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা ট্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে, মানে পুরো এলাকাটা জুড়ে। আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে, আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে। আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার, তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয়।